ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা, রোজার আগেই ভোট, ৬০ দিন আগে তফসিল। অনির্বাচিত ব্যক্তি দ্বারা নয়, সংবিধান সংশোধন হবে সংসদে, বললেন মেজর হাফিজ। দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রেখে গুম সংক্রান্ত অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন, ৩ স্থল বন্দর বন্ধ ঘোষণা এবং শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা। প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কমিটি গঠন, জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আক্তার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। রোজার আগেই নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে আক্তার আহমেদ বলেন, ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এখন সম্মিলিতভাবে আমরা যেটা আপনাদেরকে আজকে জানাচ্ছি যে সেটা হচ্ছে যে আমাদের কর্মপরিকল্পনাটা কি। সুনির্দিষ্ট করে তফসিল এবং নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করা হলেও কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন ইসি সচিব। জানান, আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দল সহ অংশীদারদের সঙ্গে সংলাপ শুরু করবে তারা, যা চলবে অক্টোবর পর্যন্ত। তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের ৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন ৬০ দিন এইটা আমি বলতে পারি, কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না। সম্ভাব্য এটাই বলে দিলাম। তো আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি বা ১৯ তারিখে এরকম দিকে হবে। কাজে আপনি ওইভাবে আপনি হিসাব করে নিতে পারেন। আমাদেরও হিসাবটা ১৭ কি ১৮, আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে। কাজে এই মুহূর্তে তো কত তারিখে চাঁদ দেখবো এটা তো বলতে পারছি না। কর্মপরিকল্পনায় নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা জানায় কমিশন, যেখানে এবারে ভোটদানের সুযোগ পাবেন প্রবাসীরা। আমি কি জানি আগামী ৮ ঘন্টা পরে আমার জীবনে কি দুর্ঘটনা ঘটবে না? প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জের, এবং প্রত্যেকটা জিনিসকে মোকাবেলা করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। এটাই হচ্ছে দৃঢ়তা, এবং এটাই আমরা চাই। আপনাদের দিক থেকে ওই সহযোগিতাটাই চাই। আপনারা যদি অনুমান করেন যে আগামীতে এই সমস্যাটা আছে, আপনারা আমাদেরকে বলেন, আমরা সেই ব্যবস্থা নিব। কিন্তু আমি না জেনে বাতাসের সাথে তলোয়ার চালানো যায় না। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ। এবং ভোট কেন্দ্র ঘিরে নানান পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রতি বুথে ৬০০ পুরুষ ও ৫০০ নারী রাখার চিন্তা করা হয়েছে। এছাড়া ১৫ই সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত হবে বলে জানান আক্তার আহমেদ। ভবিষ্যৎ দ্রষ্টা আমরা নই। আমরা ভবিষ্যতে যেটা আসবে সেটাকে সামাল দেওয়ার জন্য যাবতীয় করার আমরা সময় মতন করব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, অনির্বাচিত ব্যক্তি দ্বারা নয়, সংবিধান সংশোধন হবে সংসদে। আজ জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধারা আমৃত্যু আপোষহীন শীর্ষক এই আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে হাফিজউদ্দিন আহমেদ বলেন, এই সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে সজাগ হতে হবে। তিনি আরও বলেন, পিআর পদ্ধতির কথা বাংলাদেশের মানুষ চেনেই না।
উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই অধ্যাদেশ আরও অধিকতর পর্যালোচনা শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গুম সংক্রান্ত অধ্যাদেশ মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় 3টি স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বন্দরগুলোতে কোনো বাণিজ্য হয় না, ফলে সরকারের অতিরিক্ত খরচের বোঝায় পরিণত হয়েছিল। আপনারা জানেন 30 তারিখে বাংলাদেশের পুরো বিশ্বেই গুম প্রতিরোধ গুম প্রতিকার নিয়ে সারা বিশ্বে গুমকে সংজ্ঞায়ন সহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রকৌশলী শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা মহানগর পুলিশ কার্যালয় অভিমুখে মিছিল শেষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। এদিকে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে গণপূর্ত সচিবকে প্রধান করে 14 সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে বলে জানিয়েছে কমিটির সদস্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সঙ্গে সরকার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি আন্দোলন করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান। বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খানের সভাপতিত্বে প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্তে গঠিত কমিটির প্রথম সভা শেষে তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন ট্রাইব্যুনালের প্রথম সাক্ষ্য দেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন। এ সময় তিনি আবু সাইদকে যেদিন হত্যা করা হয়েছিল সেই দিনের ঘটনা তুলে ধরেন। আদালতকে তিনি বলেন, আবু সাইদের বুক জুড়ে ছিল অসংখ্য গুলির চিহ্ন। গত 6 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। এর ফলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিদেশি পর্যটককে আগমন উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছে বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ডোমেস্টিক ফ্লাইট বন্ধ রেখে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে এমন খবর ছড়িয়েছে, কিন্তু এটি ভুল খবর। আন্তর্জাতিক মানে উন্নতি করা গেলে স্বাভাবিকভাবে সব ফ্লাইট চলাচল করবে। এয়ারপোর্টের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়, তত তাড়াতাড়ি কক্সবাজারের মান প্রকৃত আন্তর্জাতিক মর্যাদা আমরা নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আমরা প্রথম একটা দিয়ে শুরু করব। প্রথম তো সবসময় একটা দিয়েই শুরু হয় এবং এটা আস্তে আস্তে প্রফেল করবে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 আয়োজিত অনুষ্ঠান ঘিরে উত্তেজনা তৈরি হলে পুলিশ তাদের আটক করে। এদের মধ্যে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন। পুলিশ জানায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে গোলটেবিল বৈঠক করছে এমন খবরে স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে পরে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডক্টর কামাল হোসেন উপস্থিত থাকার কথা ছিল। পুলিশের পরিচয়ে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত 12টি মোবাইল ফোন ও 5টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।
দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিরা ঢাকা জেলা পুলিশ সুপারের পোশাক পরিহিত ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি করত। এমন অভিযোগের ভিত্তিতে ২৭ আগস্ট সকালে ঢাকা জেলার ডিবির ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে একটি গোয়েন্দা দল তথ্য প্রযুক্তির সহায়তায় রাজশাহীর বাঘা থানায় আশরাফপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইমন আলী, নাহিদুল ইসলাম ও তানজির ওরফে তানজু নামে ৩ জনকে গ্রেফতার করে। কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ ইমদাদুল্লাহ মিয়ান বলেছেন, সম্প্রতি গবেষণায় চাঁপাইনবাবগঞ্জ সহ কয়েকটি জেলার ভূগর্ভস্থ পানির চরম সংকট দেখা দিয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে এবং কৃষকের ৩ ফসল ফলাতে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তিনি আরও বলেন, মহানন্দা নদী থেকে খাল খননের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ নিশ্চিত করা হবে। অসচেতনতা ও অজ্ঞতার কারণে সারের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় বছরে প্রায় ৩৫,০০০ কোটি টাকা সারে ভর্তুকি দিচ্ছে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMD এর নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, রোজার আগেই ভোট, ৬০ দিন আগে তফসিল। অনির্বাচিত ব্যক্তি দ্বারা নয়, সংবিধান সংশোধন হবে সংসদে, বললেন মেজর হাফিজ। দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রেখে গুম সংক্রান্ত অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন, ৩ স্থলবন্দর বন্ধ ঘোষণা। এবং শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা, প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কমিটি গঠন, জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।